প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সার্জিও গর জানান তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দ্রুতই মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবেন বলেও আশ্বাস দেন তিনি। 3 দিনের সফর শেষে আজই ঢাকা ছাড়বেন ট্রাম্পের বিশেষ দূত। বিস্তারিত দেখুন শফিকুল হকের রিপোর্টে। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গর জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব সুন্দর ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যাশা করি সামনের দিনে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। খুব শীঘ্রই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান গর। সেই সফরে বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করবেন সেটির সম্ভাব্যতা যাচাই করবেন তারা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সেখানে কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন ব্যবসায়ীরা। And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that. দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গরের প্রথম ঢাকা সফর। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এতে দেশের বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের নানা সমস্যা সমাধান এবং জ্বালানি সংকট দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল আয়নাঘরে বন্দীদের হাত মুখ বেঁধে হত্যা নির্যাতন করা হতো। এর মধ্যে অন্তত 250 জনের এখনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি প্রসিকিউশন টিমের সদস্য ও গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীদের র্যাবের আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান। আয়নাঘরে গিয়ে ভেতরের গোপন বন্দিশালা ঘুরে দেখেন তারা। পরে চিফ প্রসিকিউটর জানান, আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি বাস্তব। স্বৈরাচার শেখ হাসিনা এর মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। এতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে বলে জানান চিফ প্রসিকিউটর। এর সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনার কথা জানান তিনি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও র্যাবের টিএফআই সেলে রাখা হয়েছিল। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। তারা র্যাবের দায়িত্ব পালন করেছেন। আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা শীততাপ নিয়ন্ত্রিত রুম ছিল এবং এটা জিজ্ঞাসাবাদের রুম ছিল। এখানেই মূলত টর্চারটা তারা করতো এবং সাউন্ড প্রুফ ছিল পুরোটা, যেন বাইরে সাউন্ড না যায়। আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম, যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। বিশ্বজুড়ে অস্থিরতা দূর করতে সকলের মধ্যে মানবিকতার দর্শন তৈরি করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফিলোসফির অনুষ্ঠানে কথা বলেন।
দেশে দার্শনিক জায়গা গড়ে তোলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, সভ্যতার জন্যই দর্শনের প্রয়োজন। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। শান্তির যে সংকট পৃথিবীব্যাপী চলছে, এই সংকটের সমাধান করা যাবে না। অতএব প্রত্যাশিত শান্তি অর্জন করার জন্য আমাদের যেখানে যেখানে কাজ করতে হবে, তার চেয়ে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে সার্বজনীনভাবে একটি মানবতাপূর্ণ দর্শনের জায়গা খুঁজে বের করা। সমস্যাগ্রস্ত সম্পদ কিনতে এবার গঠন করা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা খেলাপি ঋণ কিংবা মন্দ সম্পদ কিনবে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। পরে সেগুলো আদায় বা বিক্রি করে মেটানো হবে দায়। তবে আশ্চর্যের তথ্য হলো, এই কোম্পানির কার্যক্রম চলবে সরকারি টাকায়, যার নেতৃত্ব দেবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার কর্মকর্তা। তবে রাষ্ট্রীয় অর্থে মন্দ সম্পদ কেনা হলে তা অপচয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় দুশ্চিন্তা খেলাপি ঋণ। এছাড়া মন্দ সম্পদ কিনেও বিপদে বড় একটা অংশ। তবে সেই সংখ্যা কিংবা পরিমাণ কমাতে এবার বড় ধরনের আইনি সংস্কারের পথে সরকার। এজন্য প্রণয়ন করা হয়েছে একটি নতুন খসড়া, যার মাধ্যমে খেলাপি ঋণ কেনাবেচা, উদ্ধার এবং ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কাঠামো গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে গঠন করা হবে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডামু, যার নেতৃত্বে থাকবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন কর্মকর্তা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ নগদ অর্থের বিনিময়ে কিনে নিয়ে তা উদ্ধারে কাজ করবে সংস্থাটি, যাতে সার্বিক সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমরা সবসময় পোষণ করি, কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেবার জন্য কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানই দ্বারস্থ হই। যেগুলো ডিস্ট্রেসড অ্যাসেট, সেগুলো আবার যদি আদায়ের ক্ষেত্রে যদি আইনি কাঠামো তৈরি হয়, সেই আইনি কাঠামোর উপর ভিত্তি করে এগুলো ঋণ আদায় করা সম্ভব। এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটা করা, এটা বরং একটা ভালো দিক, তারা আদায় করতে পারবে। কিন্তু এটার কিছু একটা হলো, যদি এটা সরকারি খাতে দেয়, তাহলে আমি মনে করি তার চেয়ে বেসরকারি খাতে দিলে বেশি ভালো হবে। খসড়া আইনে প্রতিটি খেলাপি ঋণ বা সমস্যাগ্রস্ত সম্পদের জন্য পৃথক ট্রাস্ট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ট্রাস্টের সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব সম্পদ থেকে আলাদা থাকবে, ফলে কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলেও ট্রাস্টের সম্পদ সুরক্ষিত থাকবে। এছাড়া খেলাপি ঋণ উদ্ধারে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হবে ব্যাপক ক্ষমতা। এ প্রতিষ্ঠানের অর্থের যোগান আসতে পারে সরকারি কোষাগার থেকে, ফলে প্রতি বছর বাজেট থেকে ভর্তুকি গুনতে হবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা খোলার দায়িত্ব সরকারের না, এটা সরকারিভাবে এটা ডেঞ্জারাস হবে। আমি বলছি ডেঞ্জারাস হবে এই জন্য, কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইটসেলফ, তার তো তখন ভালো পারফর্ম করার কোনো ইনসেন্টিভ থাকবে না। ব্যাংকগুলো যা তার কাছে বিক্রি করতে চায় সে সবই কিনবে, কারণ তার সিদ্ধান্ত গ্রহণ তো কম্পিটিটিভ মার্কেট বেসড হবে না। শুধু তাই নয়, নতুন এই আইনে কোন সম্পদগুলো এসব প্রতিষ্ঠান কিনতে পারবে তারও সঠিক নির্দেশনা থাকা উচিত বলে মনে করছেন এই সাবেক ব্যাংকার। অবশ্যই দেখা উচিত যে কোন ধরনের অ্যাসেটটা ট্রান্সফার হবে। নিশ্চয়ই যে ফর্জারিতে যেগুলো হয়েছে সেটা কিন্তু অ্যাসেট ট্রান্সফার হিসেবে বিবেচিত হওয়া ঠিক না। মানে ঢালাওভাবে শুধুমাত্র কাউকে সুবিধা দেওয়ার জন্য যদি এই অ্যাসেট ট্রান্সফারের কাজটা হয়, তাহলে দেখা যাবে যে ওই ফর্জারি করা টাকা পয়সার এইটা ওখানে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে এবং ঢাকা পড়ে যাবে। এটা যেন না হয়। নতুন আইনে দেনাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এককালীন নিষ্পত্তি, ঋণ পুনঃতফসিল কিংবা ঋণকে প্রতিষ্ঠানের শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকবে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। এবং আমাকে ভার্চুয়ালি বক্তব্য দিতে হয়েছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির নবীনগর অনুষ্ঠানে। আমি এসে
করেছি যে এই প্রতিষ্ঠানটি এই দুর্বলতাগুলো সম্পর্কে আমার আগেই জানা উচিত ছিল। বলতে হয় কারিগরি শিক্ষা, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আমি 2006-এ মন্ত্রিত্ব যাওয়ার পর প্রতিনিয়তই কারাগারে থাকতাম এবং কোনো দুর্নীতির মামলা নয়, মোবাইল ছিনতাই, ভ্যানিটি ব্যাগ ছিনতাই, আমি আমার স্ত্রী নাজমুন্নাহার দেবী সহ এই ধরনের অনেক মামলা দিয়ে প্রায় 3.5 বছর আমাকে কারাগারে রাখা হয়েছিল। বেরিয়ে আসার পর ভাবলাম সময়টা কাজে লাগায়, একটি পিএইচডি করার চেষ্টা করলাম এবং আমার গবেষণা উপাত্ত ছিল উচ্চতর শিক্ষা বাংলাদেশে, হায়ার এডুকেশনে বাংলাদেশে কি করা যায়। যেহেতু 5টি বছর দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। আমার থিসিসের প্রায় 30% কাজ শেষ হওয়ার পরে আমি 2015 সালে 2রা জুন ওনার সাথে দেখা করলাম লন্ডনে গিয়ে। আমার থিসিসের উপাত্তর কথা বলার পর তিনি হেসে দিয়ে বললেন, হায়ার এডুকেশনে গবেষণা করে বাংলাদেশে তো বেকারত্বের কারখানা বানাবেন, তার চেয়ে ভালো আপনার গবেষণা উপাত্ত চেঞ্জ করে কারিগরি শিক্ষা নিয়ে। অনেকটা ঘাবড়ে গেলাম, প্রায় 30% কাজ শেষ হয়ে গেল, এরপর আমাকে টপিক চেঞ্জ করতে হবে। কিন্তু ভাবতেও পারিনি 2015 সালের জুন মাসের 2 তারিখের রাত্রে তিনি আমাকে নিজ কলমে হায়ার এডুকেশনের জায়গাটি কেটে লিখে দিলেন টিবেট, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশিও-ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রু টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে এই নিয়ে তিনি আমাকে গবেষণা করতে বললেন। আমি জানতাম না যে আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে। সেই জন্য তিনি আমাকে তৈরিও করছিলেন। আবার আল্লাহর রহমতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। তিনি বাজেট ঘোষণা করলেন, বললেন আমি জিডিপির 5% বাজেট দেব পর্যায়ক্রমে। ডেকে বললেন সবচেয়ে প্রায়োরিটি হবে টিবেট, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। জুলাই শহীদদের স্মরণ সভায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগের বিস্তারিত তথ্য থাকবে। বাধ্যতামূলক করার পর বাংলা কিউআরে লেনদেন বাড়ছে। এতে কেনাকাটায় ব্যবসায়ী বা দোকানদারদের কাছ থেকে নেয়া ফি মওকুফ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য 100 কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এর ফলে লেনদেনে আরো গতি আসবে। ইতিমধ্যে বাংলা কিউআরে যুক্ত হয়েছে 37টি ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠান। অনুপ অধিকারী তরুণের রিপোর্ট। এক এক প্রতিষ্ঠানের এক এক কোড, আবার একটি থেকে আরেকটিতে লেনদেন করা যায় না। এ থেকে বের হতে এবং ক্যাশলেস লেনদেনের জন্য একক কোড ভিত্তিক বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। 42টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত এর আওতায় যুক্ত হয়েছে 37টি। ইতিপূর্বেও একবার আমরা কিন্তু বাংলা কিউআর চালু করেছিলাম, কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকের একটা এজেন্ডা ছিল এবং সময়ের সাথে সেই এজেন্ডার উপর যে ফোকাস, সেই ফোকাসটা শিফট হয়ে যাওয়াতে সাফল্যের মুখ তেমনভাবে দেখেনি। এখন এটা বাংলাদেশ ব্যাংক না, একটা ন্যাশনাল একটা এজেন্ডায় পরিণত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সকল ব্যাংক, এমএফএস এবং মিডিয়া একযোগে কিন্তু কাজ করছে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র মার্চেন্টরাও আগ্রহী হয়ে যাচ্ছে, যে কারণ এখন বাজারে দেখবেন যে ভাঙটি টাকার একটা বড় সংকট, মলিন নোট, ভাঙটি পাওয়া যাচ্ছে না, প্রায়শই বচসা, গ্রাহক ক্রেতা বিক্রেতার মধ্যে বচসা হয়
এই যে ঝামেলাটা, এইটা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রেও বাংলাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে পরিমাণ টাকার কেনাকাটা বা লেনদেন হবে তা থেকে 1% সরকারকে পরিশোধ করতে হবে দোকানদার বা ব্যবসায়ীকে। ফলে বাংলা কিউআর ব্যবহারে ততটা আগ্রহী নাও হতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন ওই ফি বা চার্জ পরিশোধে ভর্তুকি দেবে কেন্দ্রীয় ব্যাংক। এটাতে ট্যাক্স কালেকশন, ভ্যাট কালেকশন, যেগুলি মুদিখানা, ডক্টরস চেম্বার, লয়ার্স চেম্বার, তাদের ওখানে যেগুলি পেমেন্টগুলি হবে সেগুলি যদি কিউআর কোডের মারফতে হয়ে যায় তাহলে এটা সঠিকভাবে তাদের ট্যাক্স কালেকশনও হয়ে যাবে অ্যাট সোর্স, প্লাস ভ্যাট কালেকশনও হবে। এটা একটা বিরাট ট্যাক্স নেট বেড়ে যাচ্ছে এইভাবে হিসাব করতে গেলে। ভালো হবে, এটা সরকার এটা ভালো উদ্যোগ। রাজস্ব আয় বাড়ানো, সময় খরচ, ঝুঁকি কমানো এবং অপরাধমূলক লেনদেন রোধ করতে ক্যাশলেস পদ্ধতির বিকল্প নেই। বিশ্বের অনেক দেশই এখন এই পথে হাঁটছে। এজন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া হয় দেশে দেশে। আমরা অলরেডি নতুন অনেক মার্চেন্ট আমরা অলরেডি ওপেন করেছি এবং আমরা 8টা লোকেশন আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কামিং উইকসে আমরা 8টা লোকেশনে আমরা একটা রোড শো করব, যেখানে আমরা কিভাবে আরো মার্চেন্ট বাড়াতে পারি সেই জিনিসটার উপর আমরা ফোকাস করব। আরেকটা জিনিস আমরা সিগনিফিকেন্টলি ফোকাস করছি, যেটা হচ্ছে শুধু মার্চেন্ট বাড়ানো না, এইটার ভিতরে কিভাবে ট্রানজ্যাকশন করা হয়, ট্রানজ্যাকশন ভলিউম। এবং আমরা দেখছি যে গত 30 দিনে আমাদের ট্রানজ্যাকশন ভলিউম বেশ সিগনিফিকেন্টলি উপরের দিকে হচ্ছে। এটা বিকাশ এই মুহূর্তে যারা লার্জেস্ট অপারেটর তাদের সাথে আমরা একটা পার্টনারশিপ মিটিং, স্ট্র্যাটেজিক মিটিং আমরা করছি, যেখানে আমরা আরো কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে কাজ করতে পারি। 1 জুলাই থেকে বাধ্যতামূলক হওয়ার পর বাংলা কিউআর এর লেনদেন দ্রুত বাড়ছে। 25 জুলাই পর্যন্ত এতে লেনদেন হয়েছে প্রায় 2,500 কোটি টাকার মতো। 2027 সালের মধ্যে মোট লেনদেনের 75% ক্যাশলেসে করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অনুপথিকারী তরুণ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।